দর্শক মণ্ডলী, আমরা একটা জোরে করতালি দিয়ে সাইদ আব্দুল্লাহ ভাইকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে গ্রিটিংস জানাচ্ছি। আসলে এই যে কথা বলার সময় আমি অনেক বেশি ভীত এই কারণে জীবনে যত জায়গায় কথা বলা হয়েছে, বয়স যদিও আমার অনেক কম, কিন্তু আমার কথার স্পেয়ারটা কেন যেন একটু পলিটিক্যাল ঘরানার, একটু রিসার্চ ঘরানার, মানে একটু মুরব্বীগত ঘরানার কথাবার্তা। তো আজকে এই জায়গায় যারা অডিয়েন্স হিসেবে আছে তাদেরকে আমি জেনুইনলি খুবই ভয় পাচ্ছি। সম্ভবত লাইফে আমি এতটা কনফিডেন্স ছিল কখনো ভুগি নাই। তার কারণ হলো যারা বৃদ্ধ মানুষ, যারা বয়স্ক মানুষ, তারা আসলে যা শুনে তারা মনে রাখতে পারে না। কিন্তু আমি ফর দ্য ফার্স্ট টাইম যাদের সাথে কথা বলছি, এই যে এত এত বাচ্চা এবং ইয়াং মানুষ, এরা আমি জানি যে আজ থেকে 20 বছর পরেও তারা মনে রাখতে পারবে যে আমি কোন শব্দটা ব্যবহার করে গেছি। সো আমি কিন্তু আজকে এই কথা বলার সময় অত্যন্ত ভীত এবং এই জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। সবার আগে আমি এই স্টুডেন্ট যারা আছেন তাদের কাছে ছোট্ট করে একটু জানতে চাই, আজকে যারা এই জায়গাতে আছেন পড়াশোনা করতে ভালো লাগে না কার কার, একটু হাত তুলতে পারবেন? আচ্ছা, আমি মনে করেছিলাম যে চট্টগ্রামের মানুষ অনেক সত্যবাদী মানুষ, কিন্তু প্রথমেই যেটা মনে হলো তারা সত্য কথা বলতে ভয় পাচ্ছে। এর কারণও আছে, কারণ প্রত্যেকের সামনে তাদের বাবা মা আছে, আর বাবা মায়ের সামনে যদি বলা যায় যে পড়াশোনা করতে ভালো লাগে না, বাড়িতে যাওয়ার পরে তো আস্ত একজনকেও রাখা হবে না। সো আমি বাবা মা সবাইকে অনুরোধ করছি, এই মুহূর্তে তারা যদি সত্য কথা বলে, এই জন্য বাড়িতে গিয়ে প্লিজ কাউকে প্রশ্ন করবেন না। আমি স্টুডেন্ট যারা আছেন তাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের বাবা মা আপনাদের বাড়িতে গিয়ে ফোর্স করবে না। এবার একটু সত্যি করে বলেন তো, পড়াশোনা করতে ভালো লাগে না কার কার, একটু হাত তুলতে পারেন? স্যার এইবার অনেকগুলো হাত উঠে গেছে, ধন্যবাদ। হাতটা একটু নামান এইবার। তো আপনারা অনেক সত্য কথা বলছেন, আপনারা অনেকক্ষণ ধরে করতালি দিচ্ছিলেন। আমার মনে হচ্ছে এই বাচ্চাগুলো এতক্ষণ ধরে করতালি দিচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনাদের বাবা মা যারা আপনাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে তাদের জন্য একটা করতালি দিতে পারবেন? আচ্ছা, সবকিছু বাদ দে, এই জায়গায় যদি এমন হতো, আমি যদি বলতাম কোন সিনেমার নায়ক এসেছে, কোন ক্রিকেটার এসেছে, তাদের জন্য যত জোরে করতালি দিতেন, আপনারা কি বাবা মায়ের জন্য তত জোরে করতালি দেন? একটু চিন্তা করেন। আমি আরেকটু আপনাদেরকে একটু প্রশ্নের মুখে নিয়ে যাই। আমাদের কাছে সবসময় নায়ক নায়িকা হয় মুভি, নায়ক নায়িকা হয় ক্রিকেটার, ফুটবলার, কিন্তু আমরা আমাদের বাবা মাকে কেন যেন সম্মান করতে পারি না। সবসময় একটা কথা মনে রাখবেন, বাবা মা হলো মানুষের সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় মেন্টর, সবচেয়ে বড় নায়ক। আমার সবচেয়ে বড় বন্ধুকে জানেন? অনেক বন্ধু ছিল, কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটির বন্ধুরা থেকে শুরু করে, কিন্তু আমি সবসময় বলি আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু আমার মা। এবং what I am today, that is the sole contribution of my mother. এবং এই জন্য আমি বলি যে বাবা মায়ের কন্ট্রিবিউশন গুলো আপনারা দেখতে পারেন না। একজন ম্যাজিশিয়ান চমৎকার জাদু দেখাচ্ছিলেন, কিন্তু আমি কি মনে করি জানেন সবচেয়ে বড় ম্যাজিশিয়ান কারা? প্রত্যেকজন বাবা মা একজন করে ম্যাজিশিয়ান। সেটা যদি না হতো, এই ছোট্ট বাচ্চা পুতুলের মতো একটা বাচ্চাকে বড় করে মানুষ করার যে স্ট্রাগল, এটা কোনো ম্যাজিশিয়ান ছাড়া সম্ভব না। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনাদের বাবা মায়ের উপযোগী কি একটা জোরে করতালি দিতে পারবেন আপনারা? ধন্যবাদ। যে বাবা মায়েরা আপনাদের সন্তানদেরকে নিয়ে এই যে আমাদের মতো বিরক্তিকর কথা শুনতে এসেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এইবার আমি আমার একটু ফর্মাল বক্তব্যে চলে যাই। পড়াশোনা দিয়ে শুরু
করেছিলাম তার আগে ছোট্ট করে চট্টগ্রামের একটু কথা বলা উচিত। আমার কাছে চট্টগ্রামের মেমোরিগুলো দিনের বেলায় কোনো মেমোরি নাই আসলে। আজকে প্রথমবারের মতো সকালবেলা যখন চট্টগ্রামে এসে আমি নামি তখন সূর্যের আলো মোটামুটি ফুটে গেছে এবং দিনের বেলায় চট্টগ্রাম শহরটা কেমন আমি দেখতে শুরু করেছি। বাংলাদেশে যখন এই রূপ দিয়ে কক্সবাজার, বান্দরবান এবং পাহাড়ি জেলাগুলোতে যখন আমি গিয়েছি সবসময় রাতের বেলার চট্টগ্রাম দেখে আমি অভ্যস্ত। রাতের বেলায় চট্টগ্রাম শহরটা খুবই পিসফুল। একটা সময় নিয়ন বাতির আলো জ্বলতো, বর্তমানে সেই নিয়ন বাতি রিপ্লেস হয়ে সাদা আলোতে চলে এসেছে। আমার চট্টগ্রাম শহরে খুবই চমৎকার একটি স্পট আছে। বাস নিয়ে যখন যেতাম আপনাদের কর্ণফুলী নদীর উপরে যে ব্রিজটা আছে যখন নিয়ন আলো জ্বলতো এত চমৎকার ভিউ সম্ভবত বাংলাদেশের আর কোনো ব্রিজ থেকে দেখা যায় না। এবং রাতের বেলা আমি জেগে থাকতাম যখন চট্টগ্রাম শহরতলিতে বাসগুলো ঢুকতো, ঢোকার পর আমি দেখতাম রাতের বেলায় অলি দিয়ে বাসগুলো চলে যাচ্ছে। চট্টগ্রাম শহরটাকে ওই রাতের বেলায় খুবই চমৎকার লাগতো আমার চোখে। আর দিনের বেলায় খুবই ভাইব্রেন্ট একটা চট্টগ্রাম শহর আমি দেখতে পারলাম। চট্টগ্রাম শহরের একটা বিশেষত্ব আছে। চট্টগ্রাম শহরকে আপনারা সবাই বীর চট্টলা নামে ডাকেন, আমি জানি। এটা বলার সময় আপনাদের একটা গর্ব কাজ করে, কিন্তু আমি অবাক হয়ে, আমিও যেহেতু টিচার হিসেবে অনেক স্টুডেন্টকে পড়িয়েছি, আমি যখন জিজ্ঞাসা করতাম যে বীর চট্টলা কেন বলা হয়, সবাই ইতিহাস শুরু করতো এই ব্রিটিশ পিরিয়ড থেকে, যে মাস্টারদা সূর্য সেনের সংগ্রাম, অমুকের সংগ্রাম, তমুকের সংগ্রাম। কিন্তু আরো যদি কয়েকশো বছর আগে চলে যান সেই মুঘল পিরিয়ড থেকে শুরু করে ইভেন মুঘল পিরিয়ডের অনেক আগ থেকে চট্টগ্রাম হলো সেই জায়গা যার একটা ইউনিক ফিচার ছিল। একদম আজ থেকে শুরু করে যদি কয়েকশো বছর আগে চলে যান ওই জায়গা থেকেও এক একজন বীর সেনানী যেভাবে চট্টগ্রাম থেকে উঠে এসেছে সেই জায়গাটা ছিল পুরোপুরি ইউনিক। এবং চট্টগ্রামের আরেকটা খুবই ডাইমেনশন আছে, এই জায়গায় নানা জাতের, নানা ধর্মের, নানা বর্ণের মানুষ একই সাথে থাকে এবং নিজেদেরকে ওন করে। সম্ভবত এই ওন করার কালচার বাংলাদেশে খুব বেশি জায়গায় আপনারা খুঁজে পাবেন না। চট্টগ্রামের পরে এটা সিলেটে একটু আছে, খুব বেশি কোনো জেলায় এই কালচারটা নাই। আমি সবসময় বলি যে একজন মানুষ যদি একজন চাটগাইয়া আর একজন চাটগাইয়ার সাথে যদি দেখা হয় তারা কখনোই অন্য ভাষায় কথা বলে না এক্সেপ্ট চাটগাইয়া ভাষা। সো নিজেদেরকে ওন করার এই যে কালচার, এই কালচারটা বাংলাদেশের খুব বেশি জেলায় কিন্তু নাই। সো এই জন্য চট্টগ্রামবাসীকে আমি ধন্যবাদ জানাই নিজেদের সেই স্বকীয়তা বজায় রাখার জন্য, এবং তারা নিজেদেরকে যে ওন করে ভেতর থেকে এই ব্যাপারটাকে আমি রেসপেক্ট জানাই সবসময়। পড়াশোনা নিয়ে কথা বলতে আসার আগে আমার খুবই ভীত একজন মানুষ। আমি এই জায়গায় এসে যখন প্রোগ্রামটা খুবই মন দিয়ে আমি দেখছিলাম, আমাকে যদি বলা হতো আজ থেকে নিয়ারলি 10 বছর আগে বা 15 বছর আগে কেউ যদি আমি পেছনে বসে থাকতাম, কেউ যদি বলতো যে স্টেজে আসতে হবে, সম্ভবত আমি কখনোই স্টেজে ওঠার চেষ্টা করতাম না, নিজেকে এসে প্রকাশ করার চেষ্টা করতাম না। আমি দেখলাম যখন এই যে ভলান্টারি প্রোগ্রাম করা হচ্ছিল, যখন একজন ম্যাজিশিয়ান ভলান্টিয়ার কল করছিলেন, প্রত্যেকটা বাচ্চা তারা স্টেজে আসার জন্য কম্পিটিশন করছে। সো আমি আপনাদের মধ্যে স্মার্ট ছিলাম না। সো আপনাদের মধ্যে স্মার্ট একটা জেনারেশনের সামনে আমি কথা বলতে পারছি, আমি মনে করি এইটা আমার ভাগ্য যে বাংলাদেশটা যে বদলে যাচ্ছে সেই রিফ্লেকশন আপনাদেরকে দেখে আরো দৃঢ়ভাবে আমি বিশ্বাস করা শিখলাম যে বাংলাদেশটা সত্যিই বদলে যাচ্ছে। এত সাহসী একটা প্রজন্ম জন্ম নিচ্ছে আমাদের সামনে। পড়াশোনা নিয়ে কথা বলছিলাম, অনেকেই ডাক্তার হতে চায়, অনেকেই ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ কেউ সেনাবাহিনীর সদস্য হতে চায়, একজনকে দেখলাম ফুটবলার হতে চায়। মানুষের স্বপ্নের পেছনে ছোটার কনসেপ্টটা না আমাদের কাছে খুব একটা পরিষ্কার না। ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়ার। ইভেন লুৎফুল্লাহ রানিকা ক্যাডেট কলেজ নিয়ে অনেক চমৎকার চমৎকার কথা বলছিল। আমার কাছেও মনে হতো যে আমি যদি স্পোর্টসম্যান হতে পারতাম। আমি ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলাম, ফুটবলের ক্যাপ্টেন ছিলাম, রাগবি খেলতাম, অ্যাথলেট ছিলাম। সবকিছুর পরে আমার কাছে মনে হতো যে আমি স্পোর্টস সেক্টরে থাকতে চাই। কিন্তু এই বাংলাদেশের সিস্টেমটা এমন যেটা আমাকে মনে করলো যে না, স্পোর্টসের পেছনে পার্সু করলে আমি অনেক কিছু হারিয়ে ফেলতে পারি, অনেক স্বপ্ন আমাদের নষ্ট হয়ে যায়। সো একজন খুবই তরুণ এবং একজন বাচ্চা ছেলেকে যখন আমি দেখলাম সে ফুটবলার
দিকটা থেকে দূরে চলে আসছে সবাই। এখন মনে করে যে স্বপ্নের দিকে যাওয়া উচিত। সো শুধুমাত্র সবাই কেন ডাক্তার হতে চান, কেন ইঞ্জিনিয়ার হতে চান, আউট অফ দ্য বক্স একটু চিন্তা করতে শেখেন। আমার কাছে মনে হয় সামনের বাংলাদেশে এইভাবে অ্যাকোমোডেট করার জায়গাটা শুরু হবে। আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন আমি একটু জিজ্ঞাসা করতে চাই, আমি আপনাদের কাছে খুবই সৎ উত্তর আশা করি। স্কুলে যেতে পছন্দ করেন না কে কে? যারা স্টুডেন্ট আছেন একটু হাত তুলতে পারবেন? মাত্রই কয়েকজন। আরো একটু সত্যবাদী হন, আপনাদের বাবা মারা কেউ কিচ্ছু করবে না, আমি সেই গ্যারান্টি দিলাম। স্কুলে যেতে পছন্দ করেন না কে কে? একটু হাত তুলতে পারবেন? ওকে। পড়াশোনা মুখস্থ করতে ভালো লাগে না কার কার? একটু হাত তুলতে পারবেন? অনেক বড় সংখ্যা। আমি একটু আমার অভিজ্ঞতা শেয়ার করি। এই যে এখন নানা জায়গায় এত কথা বলে বেড়াই, আমি 7 বছর বয়স পর্যন্ত আমি ঠিক মতো কথা বলতে পারতাম না। আমি অনেক বেশি তোতলা ছিলাম। আমার তোতলামি সারানোর জন্য আমার একজন শিক্ষক আমার আম্মু রেডি করে রেখেছিলেন। আমি কখনো ভাবিনি যে আমি কথা বলতে পারবো ঠিক মতো। 7 বছরের পরে 8 বছর হলো, তারপর হঠাৎ করে দেখলাম বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি আমি ধীরে ধীরে কথা বলা শুরু করছি। সো এই যে পড়াশোনা করতে ভালো লাগে না, স্কুলে যেতে মজা পান না, এর পেছনে সবচেয়ে বড় কারণটা কি জানেন? আপনাদের এই লেকচার যখন আমি দেখছিলাম যে আমার কি ব্যাপারে কথা বলতে হবে, সেই জায়গায় আমি দেখলাম শিক্ষার বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলার কথা আছে। শিক্ষার উন্নয়ন মানে আমরা মোটা দাগে বুঝি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ভালো হবে, আরো উপরে পড়াশোনার মান উন্নয়ন হবে, কিন্তু আমি সবচেয়ে আগে বলি একটা দেশ যদি আগাতে থাকে ওই দেশের প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থার প্রতি সবচেয়ে বেশি মনোযোগী হওয়া উচিত। আমি যখন স্কুলে পড়তাম আনফরচুনেটলি স্কুলে যেতে আমার ভয় কাজ করতো, কারণ একটা প্যারাগ্রাফ আমি দেখতাম আমাকে মুখস্থ করতে বলা হতো। কিছু পার্টিকুলার বই ছিল, গাইড বই, প্যারাগ্রাফে হুবহু যে লাইনগুলো আছে ওইটা যদি না লেখা যেত টিচাররা মার্ক দিত না। রচনা অবিশ্বাস্যভাবে মুখস্থ করতে বলা হতো। আপনারা দেখবেন অনেক কবিতা মুখস্থ করেন, অনেক কিছু মুখস্থ করে ফেলেন। আমি মুখস্থে অত্যন্ত দুর্বল ছিলাম। আম্মু আমাকে পেটানোর জন্য রেডি হয়ে থাকতো, কারণ আমার মুখস্থ হতো না। আর আমি যেটা করার চেষ্টা করতাম, আমার কাছে মনে হতো যে মুখস্থ করাটা কি খুবই গুরুত্বপূর্ণ। আমি ইংলিশের গ্রামার যখন আমি পুরোপুরি পারি না, তখন আমি চিন্তা করতাম নিজের মতো করে একটু লিখিত, এবং লিখতে গিয়ে পরবর্তীতে যেটা বুঝতাম অগণিত ভুল হচ্ছে। আপনাদেরকে আমি একটা জিনিস আহ্বান করতে চাই, আহ্বান না, বেসিক্যালি আমি একটা দুষ্টু বুদ্ধি শিখিয়ে দিতে চাই। সম্ভবত কিউইসি থেকে আপনাদের এই ধরনের নানা রকম দুষ্টু বুদ্ধি শিখিয়ে দেওয়া হয়। আজকের পর থেকে যখনই আপনারা কোনো প্যারাগ্রাফ লিখবেন, আমি সবসময় দেখি মাই মাদার নিয়ে যদি কোনো প্যারাগ্রাফ লেখেন, আপনারা মাই স্কুল নিয়ে যদি কোনো প্যারাগ্রাফ লেখেন, বইয়ে যেভাবে লেখা আছে আপনারা সেটাই লেখেন। আজকে আপনারা বাড়িতে যাবেন, যাওয়ার পরে একটু লেখার চেষ্টা করবেন। ধরেন মাই স্কুল নিয়ে যদি কোনো প্যারাগ্রাফ লিখতে চান, আপনারা মনে প্রাণে একটু লেখেন তো যে স্কুলের কি কি পছন্দ করেন না, ওই টিচার পছন্দ করেন না, এই সাবজেক্ট পছন্দ করেন না, এটা পড়তে ভালো লাগে না। এইভাবে 10টা লাইন নিজের মনে যা আসে সেটা লিখতে পারবেন আপনারা? একটু হাত তোলেন তো কে কে এই চ্যালেঞ্জটা নিতে চান। আমি ইউইসি এবং আমার ফ্রেন্ড আনিকা আছে, যারা পরবর্তীতে এই প্ল্যাটফর্মে আসবেন, আমি সত্যিকার অর্থে আপনাদের 10টা বা 15টা স্যাম্পল আমি দেখতে চাই। পরবর্তীতে আমি ইউইসি থেকে এটা কালেক্ট করব। আপনারা মাই স্কুলে প্যারাগ্রাফ লিখবেন, কোনো বইয়ের কোনো কিছু লিখবেন না। আমি দেখতে